শুনবেন দেবদত্তা ব্যানার্জির লেখা রহস্য গল্প আইভরি মূর্তি রহস্য। শিলিগুড়ি জংশন ছাড়িয়ে ট্রেন শহরের বাইরে আসতেই চোখ জুড়িয়ে গেল। নীল আকাশে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, সামনে সবুজ পাহাড় হাসছে, দুধারে কচি সবুজ পাতায় সাজানো চা বাগান। গুলমা স্টেশনে ক্রসিং হবে। শিলিগুড়ির পর সিঙ্গেল লাইন। ট্রেন দাঁড়াতেই অনেকে নেমে পড়েছে ফটো তুলতে। সামনেই ছোট্ট একটা নদী, বর্ষার জল কলকল করে বয়ে চলেছে। ওধারে ছায়ামাখা মহানন্দা অভয়ারণ্যের হাতছানি। ধান ক্ষেতের মাঝে উঁচু পাহাড়, ঘর আর চারপাশের ইলেকট্রিকের তার সাক্ষী এখানে হাতির আনাগোনার। চারপাশে একটা মিষ্টি প্রাকৃতিক স্নিগ্ধতার রেশ মন ছুঁয়ে যায়। একটু পরেই একটা প্যাসেঞ্জার ট্রেন পাশ কাটিয়ে গেল। এবার সবুজ সিগন্যাল পেয়ে হেলে দুলে কাঞ্চনকন্যা এগিয়ে চলল ডুয়ার্সের পথে। ঘন অরণ্যের মাঝে গতিবেগ বাঁধা। দুধারে অজস্র ময়ূর চোখে পড়ছিল, জলার ধারে সাপদের পদচিহ্ন। একটা দুটো বাঁদর গাছের ডালে বসা। সেবক স্টেশন পার করেই তিস্তা ব্রিজে ঝমঝমিয়ে উঠল ট্রেন। চঞ্চলা কিশোরী কন্যা তিস্তায় এখানে পেয়েছে যৌবনের ছোঁয়া, তাই চওড়া হয়ে সমতলের বুকে ঝাঁপিয়ে পড়েছে। পরপর দুটো টানেল পার করতেই দেখা দেয় রূপসী ডুয়ার্স। বাঁ হাতে সবুজ নীল পাহাড় ধরা দেয়, তাতে মেঘের দল লুকোচুরি খেলছে যেন। দুধারেই সবুজ চা গাছের কার্পেট, তা পার করে ট্রেন ছুটছে। NH-31ও যেন লুকোচুরি খেলছে ট্রেনের সঙ্গে, কখনো ডাইনে কখনো বাঁয়ে সরীসৃপের মতো এঁকে বেঁকে সেও চলেছে। পরপর লিস, ঘিস, চেল তিনটি নদী পার হয়ে ট্রেন ছুটে চলেছে আপন পথে। আলোক আস্তে আস্তে ট্রলি দুটো টেনে বের করে। সাহানা তখনও ফটো তুলছে দরজায় দাঁড়িয়ে। দেখতে দেখতে ট্রেন ঢুকে পড়ে নিউমাল জংশনে। বেশ কিছু লোক নামতেই ট্রেন এগিয়ে চলে গেল আলিপুরের দিকে। মন মাতাল করা মিষ্টি হাওয়া ভেসে আসে দূরের পাহাড় থেকে। পরিষ্কার আকাশে সাদা নীলের ছড়াছড়ি। এত সুন্দর স্টেশন সাহানা আগে কখনো দেখেনি। চারিদিকে সবুজের হাতছানি। চা বাগানের মাঝেই স্টেশনটাকেও বসিয়ে দিয়েছে। ধাপে ধাপে চা গাছের গালিচা উঠে গেছে। শেড ট্রিগুলো ছাতার মতো বাতাসে দোল খাচ্ছে। ঠিক পেছনেই নীল পাহাড়, আর তার পিছনে এক টুকরো তুষারশৃঙ্গ চোখে পড়ে। গেটের কাছে প্লাকার্ড হাতে ড্রাইভারকে দেখে আলোক এগিয়ে যায়। ড্রাইভারের পাশেই নীল চেক শার্ট পরা ভদ্রলোক এগিয়ে এসে নিজের পরিচয় দেন বন্ধন সেনগুপ্তা, গ্রিন হিল চা বাগানের ম্যানেজার। আলোক ও সাহানা গাড়িতে বসতেই গাড়ি ছুটে চলে চা বাগানের বুক চিরে। ধীরে ধীরে পাহাড়ি পথে গাড়ি বেশ কিছুটা উঠে আসে। নিচে ছায়া মাখা ডুয়ার্স আবছা হয়ে আসে। একটা ছোট্ট নদী ওদের পথের পাশে চলেছে লাফিয়ে লাফিয়ে। প্রায় 1 ঘন্টা পর চা বাগানের ভেতরে একটা সুন্দর কাঠের বিশাল বাংলোর সামনে এসে গাড়ি দাঁড়াতেই এক সাদা শাড়ি পরিহিতা ভদ্রমহিলা বারান্দায় এসে দাঁড়ান। বয়স 50-এর আশেপাশে, কিন্তু এই বয়সেও ওনাকে দেখলে বোঝা যায় একসময় অসামান্য রূপসী ছিলেন উনি। হাসি মুখে ওদের দুজনকে অভ্যর্থনা জানান মিসেস রমলা দেবী, এই চা বাগানের মালিক। ওনার মেল এবং ফোন পেয়েই হঠাৎ করে আলোকদের এ সময় ডুয়ার্সে আগমন। আলোক একসময় আইবিতে ছিল। একটা বিশেষ কারণে চাকরি ছেড়ে নিজের ইনভেস্টিগেশন ফার্ম খুলেছে বেশ কয়েক বছর। ভালোই সাফল্য আসছে ইদানিং। এখানে আসার কারণ ফোনে বা মেলে তেমন কিছু খুলে বলেননি রমলা দেবী। ব্যাপারটা খুব গোপনীয় বলে ওদের ট্যুরিস্ট হিসেবে আসতে বলেছিলেন শুধু। এখানেও সবাই জানে ওরা রমলা দেবীর বিশেষ পরিচিত। আলোকরা ডুয়ার্স ঘুরতে পারবে ভেবেই চলে এসেছিল। একটা বড় ড্রয়িং রুম আর বেডরুম নিয়ে বাংলোর উত্তর দিকের এই ইউনিটে ওদের থাকার ব্যবস্থা। জানালা দিয়ে তাকালেই ছোট্ট ঝোড়াটা চোখে পড়ছে। ওধারে সবুজ ঢেউ খেলানো চা বাগিচা নেমে গেছে নিচের দিকে। দূরে মেঘের আড়ালে আবছা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আলোকরা ফ্রেশ হয়ে আসতেই এক পরিচারিকায় এসে বলে গেল, বাইরের লনে ম্যাডাম অপেক্ষা করছেন জলখাবার নিয়ে। আলোকরা সেখানে এসে বসতেই দুজন পরিচারিকা গরম গরম আলুর পরোটা, আচার, সস, ডিমের অমলেট, কয়েক রকম কাটা ফল আর মিষ্টি সাজিয়ে দিল। সাথে রূপার টি সেটে বাগানে তাজা সুরভিত চা। রমলা দেবী সকালে শুধুই ফল খান। খেতে খেতে টুকটাক কথা হচ্ছিল। উনি গত 15 বছর ধরে একাই এই বাগান চালাচ্ছেন। উত্তরবঙ্গে ধুঁকতে থাকা চা শিল্পের মধ্যে এখনও ওনার এই বাগান ভালোই চলছে। তবে দুঃখ করে বললেন, একমাত্র ছেলে ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে কী সব রিসার্চ নিয়ে মেতে আছে। তার এসব ব্যবসায় মন নেই। যদিও ছেলে এখানেই আছে গত 1 বছর ধরে,
তবে নিজের রিসার্চ নিয়েই ব্যস্ত। রমলা দেবী শীতকালে কলকাতায় থাকেন, বাকি সময় বাগানে। ছেলেও মাঝে মাঝে কলকাতায় যায় কাজে। একটু পরে রমলা দেবী ওদের নিয়ে গেলেন নিজের অফিস ঘরে। বাংলোর একধারে ছোট একটা অফিস করে নিয়েছেন উনি। সবসময় ফ্যাক্টরি যেতে হয় না ওনাকে। অফিস ঘরে দরজা বন্ধ করে আলোকদের বসতে বললেন উনি। নিজের চেয়ারে বসে বললেন, আপনাদের একটা বিশেষ কাজে ডেকেছি, আগেই বলেছি। এবার সেই ঘটনায় যাব। আমাদের 3 পুরুষের এই চা ব্যবসা, এটা আমার বাপের বাড়ির ব্যবসা। আমার দাদুর বাবা ছিলেন মহীশূরের মহারাজার চিকিৎসক, সারা জীবন ওখানেই কাটিয়েছেন। প্রচুর ধনসম্পত্তির মালিক হয়েছিলেন উনি। দাদু ভাগ্যের খোঁজে সে সময় এই উত্তরবঙ্গে এসে 2টো চা বাগান কিনেছিলেন। রমরমিয়ে চায়ের ব্যবসা চলছিল। প্রথমবার এখানে ধুমধাম করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন তিনি। বড় দাদাই মানে আমার দাদুর বাবা মহীশূর থেকে অবসর নিয়ে চলে আসেন সেই সময়। সারা জীবন মহারাজের সেবা করায় খুশি হয়ে মহারাজ নিজের খাস শিল্পীকে দিয়ে একটা হাতির দাঁতের কারুকার্য করা 1.5 ফুটের বিশ্বকর্মার মূর্তি গড়ে দিয়েছিলেন। সোনা আর হীরা চূর্ণি পান্নার কারুকার্যে সেই মূর্তিকে সাজিয়ে দিয়েছিলেন। সিংহাসনটাও সোনা চূর্ণি পান্না আর হাতির দাঁতের কাজ করা, মাথায় রত্নখচিত ছাতা। অপূর্ব সেই মূর্তি। আর প্রচুর উপহার নিয়ে দাদাই ফিরেছিলেন। ওই হাতির দাঁতের রত্নখচিত মূর্তিতে পূজা শুরু হয়েছিল। ওই মূর্তিকে আমাদের ব্যবসার সৌভাগ্য মানা হয়। এক বিশেষ সিন্ধুকে মূর্তি থাকত। পুজোর আগের দিন বের করা হতো। পুজোর পর দিন ঘট বিসর্জন হলে মূর্তি আবার তুলে রাখা হতো সিন্ধুকে। আশেপাশে সবাই আগে ওই মূর্তি দেখতে আমাদের বাগানে আসতো পুজোর দিন। গত সপ্তাহে শনিবার সকালে স্নান সেরে আমার ঘরে ঢুকেই দেখি সিন্ধুকের চাবিটা মাটিতে পড়ে রয়েছে। আর সিন্ধুকের উপর একটা ওয়াল হ্যাঙ্গিং টানানো থাকে, যেটা সিন্ধুকের দেওয়ালকে ঢেকে রাখে। সেটা বেঁকে আছে। সঙ্গে সঙ্গে আমি সিন্ধুক খুলি, সব ফাঁকা। আমাদের এতদিনকার পারিবারিক মূর্তি নেই। উনি একটু থামতেই আলোক বলে, ওই চাবি কোথায় থাকতো? কে কে জানতো চাবির খোঁজ? চাবি থাকতো আমার খাটের পাশে ড্রয়ারে। তবে চাবি ছাড়াও নম্বর লক ছিল। সেই কোড আমি আর আমার ছেলে ছাড়া কেউ জানতো না। এই সিন্ধুকটা আধুনিক, বাবা তৈরি করেছিল আমার বিয়ের পর। কেউ 2বার ভুল নম্বর টিপলে লক হয়ে যাবে। ভাঙতে হলে কোম্পানির লোক ডাকতে হবে। আপনি পুলিশে খবর দিয়েছেন? না, একটা বিশেষ কারণে থানা পুলিশ করতে চাই না। সব বিশ্বস্ত লোকেদের নিয়ে টানাটানি হবে। আমি মূর্তি ফেরত পেতে চাই শুধু। কিন্তু পুলিশের প্রয়োজন তো পড়বেই, অপরাধ বলে কথা। সাহানা বলে, আপনারা আগে খুঁজে দেখুন। এই ব্যবসা আপনার বাবার, আর কোনো উত্তরাধিকারী নেই? আলোক প্রশ্ন রাখে। না, দাদু একমাত্র পুত্র, বাবাও তাই। আমার এক দাদা ছিল, 12 বছর বয়সে অজানা জ্বরে মারা যায়। বাবা আমায় নিজের বাগানের এক ম্যানেজারের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তারও কেউ ছিল না। ব্যবসা বাবার অবর্তমানে আমাদের হাতে আসে। আমার একমাত্র পুত্র যখন 12 বছরের, ওর বাবা এক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে আজ অবধি আমি দেখাশোনা করছি। এই মূর্তি হারানোর খবরটা কে কে জানে? সাহানা প্রশ্ন করে। আমি আর আমার বিশ্বস্ত কাজের লোক ছকুয়া কাকা আর তার বউ। এই ছকুয়া কাকা আদিবাসী। আমার মা মারা যায় যখন আমি 4 বছরের। এই ছকুয়া কাকা আর ওর বউ মুনাই কাকি আমায় মানুষ করেছিল। ওরা বাবার আমলের লোক। বাবাকে 2বার বাঘের হাত থেকে বাঁচায় ছকুয়া কাকা। ওদের একটা ছেলে ছিল সোমরা। বাবা ওকে স্কুলে দিয়েছিল, কিন্তু ছেলেটা পড়তে চাইতো না। পরে বাবা ওকে ফ্যাক্টরিতে কাজে ঢুকিয়েছিল। ওর বিয়েও দিয়েছিল। আমার স্বামীর সঙ্গে গাড়ি দুর্ঘটনায় সোমরা আর ওর বউও মারা যায়। ওর মেয়েকে আমি পড়িয়েছি, এখন শিলিগুড়িতে আমাদের অফিসেই কাজ করে। মাঝে মধ্যে আসে বাগানে। চুরির ব্যাপারটা ছকুয়া কাকা আর কাকি ছাড়া আর কাউকে জানাইনি আপাতত। 1 মাস বাদে পুজো। তার মধ্যে আপনারা মূর্তিটা খুঁজে দেবেন আমার বিশ্বাস। আপনার ছেলে রিও পড়াশোনায় খুব ভালো, ভূবিজ্ঞানী, বিদেশে কাজ করত। 2 বছর আগে দেশে ফিরে কি এক রিসার্চ শুরু করেছে। 1 বছর ধরে এখানেই রয়েছে। এখানেই নাকি মাটির নিচে অনেক খনিজ আছে। এসব নিয়ে মেতে আছে। বিদেশি কোম্পানি টাকায় ওর রিসার্চ চলে। 2টো ছেলে ওকে সাহায্য করে।
গত 2 সপ্তাহে একটা মেয়েকেও রেখেছে। ও পাশের আউট হাউসে থাকে ওর লোকজন নিয়ে। ওটাই আগে গেস্ট হাউস ছিল। ওর সঙ্গে আমার দেখা হয় ডিনার টেবিলে। ওকে বলিনি কিছু। ও বাড়ির বা ব্যবসার ব্যাপারে থাকে না। আপনার কি মনে হয় কে করতে পারে এই চুরি? আলোক জিজ্ঞেস করে। দেখুন, কোড না জানলে সিন্ধুক খুলবে না। কোড জানতাম আমি আর ছেলে। আমার ঘরে ছকুয়া কাকা, কাকি আর 2জন পরিচারিকা ছাড়া কেউ ঢোকে না। রিও শেষ কবে এসেছিল মনে নেই। তাই আমি কি বলবো। চলুন আপনাদের ঘরটা সিন্ধুকটা দেখাই। ওনার সঙ্গে আলোক আর সাহানা গিয়ে ঢুকলো বড় হল পেরিয়ে শয়নকক্ষে। বড় ঘরের মাঝে একটা বড় খাট, একধারে রাইটিং টেবিল, দেওয়াল আলমারি, একদিকে বিশাল ইংরেজ আমলের বেলজিয়াম গ্লাসের ড্রেসিং টেবিল, তার পাশের দেওয়ালে একটা হাতির পালের বাঁধানো অয়েল পেন্টিং। সেটাকে ঠেলে সরাতেই দেওয়ালের গায়ে সিন্ধুকটা দেখা গেল। ড্রয়ার থেকে চাবি এনে 8 ডিজিটের কোড দিয়ে রমলা দেবী সিন্ধুক খুললেন। ভেতরটা ফাঁকা, কিছু দলিল আর 2টো টাকার বান্ডিল ছাড়া কিছুই নেই। আলোক কি একটা টুকরো তুলে আনলো ভেতর থেকে। ভালো করে তালা আর লক লক্ষ্য করে বলল, কোড জেনেই খোলা হয়েছে। আচ্ছা, মূর্তিটা কিভাবে থাকতো? কোনো বক্সে? সাহানার প্রশ্নের উত্তরে রমলা দেবী বললেন, একটা হলুদ ভেলভেট কাপড়ে মোড়া থাকতো। ফোন থেকে কয়েকটা ছবি বার করলেন উনি। গতবার পুজোর ছবি, হাতির পিঠে বিশ্বকর্মা, মাথার ছাতাসহ সিংহাসনটা সোনা, হীরা, চুন্নি, পান্না খচিত, হাতির দাঁতের মূর্তির মাথায় রত্নখচিত মুকুট, গলায় সোনার রত্নখচিত বর্ম। আলোক ফটোটা নিজের ফোনে সেভ করে নিল। কিন্তু তদন্ত করতে গেলে সবার সঙ্গে কথা বলতে হবে, আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আলোক বলে, সে হবে জানি, তবে রিও নেয়নি। ও মাঝে মধ্যে অল্প স্বল্প টাকা চেয়ে নেয় ঠিকই, তবে এ কাজও করবে না। আচ্ছা, মূর্তিটা ইন্স্যুরেন্স করা ছিল? মূল্য কেমন হবে? যদিও এসব জিনিসের অ্যান্টিক ভ্যালু হয় অনেক। সাহানা জানতে চায়। আমার স্বামী বেঁচে থাকতে ভ্যালুয়েশন হয়েছিল 4 লাখ। আজকের দিনে তা কত হবে জানি না। ইন্স্যুরেন্স করা হয়নি। তবে বেশ কয়েক মাস আগে একটা অদ্ভুত ফোন এসেছিল 2বার। প্রথমবার মূর্তিটা কিনতে চেয়ে কেউ ফোন করেছিল। 20 লাখ অবধি দাম দেবে বলেছিল। আমি বলেছিলাম কোটি টাকাতেও দেব না ওটা। এর 2 সপ্তাহ পর আর একটা ফোন আসে। মূর্তিটা নাকি খারাপ, ওটা ঘরে রাখলে বিপদ, এসব বলছিল কেউ। পাত্তা দেইনি আর। সেই ফোন নম্বরগুলো পাওয়া যাবে কি? আলোক প্রশ্ন করে। না, সেভ করিনি কখনো। কত আননোন কল আসে, নম্বর চিনতেও পারবো না দেখলে। আসলে এমন হতে পারে ভাবিনি কখনো। তবুও নম্বরটা পেলে সুবিধা হতো। একটু কয়েক মাস আগের কল লিস্ট চেক করে যদি বলতে পারেন ভালো হয়। আচ্ছা, আমাদের কথা কে বলল আপনাকে? আমার এক বান্ধবী আছে কলকাতায়। তার কাছে গত বছর আপনার গল্প শুনেছিলাম। তাকে ফোন করেই নম্বর পেয়েছিলাম। তবে মূর্তির কথা বলিনি, বাগানের কোনো গোপনীয় ব্যাপার বলেছিলাম। সাহানার আলোক খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটা দেখছিল। দক্ষিণ পূর্ব কোণের ঘর, ওধারে জানালার বাইরে বাগান চোখে পড়ছে। অ্যাটাচ বড় বাথরুম। বাথরুম থেকে বার হলেই আয়নায় সিন্ধুকের দেওয়াল দেখা যাবে। চোর যদি সত্যি ওই সময় চুরি করে থাকে তবে অনেক ঝুঁকি আছে। রমলা দেবী কতক্ষণ বাথরুমে থাকবেন চোর জানতো তার মানে। প্রথমেই ছকুয়া কাকাকে ডাকা হলো। বয়স 70 থেকে 80, বেশিও হতে পারে, কিন্তু আদিবাসীদের চেহারায় বয়স বোঝা যায় না ঠিক। বেঁটে খাটো চেহারা, চুল দাড়িতে সাদা ছোপ ধরেছে। রমলা দেবী বললেন, কাকা, এরা একটু তোমার সঙ্গে একটা বিষয়ে কথা বলবেন। বৃদ্ধ অবাক হয়ে আলোকের দিকে তাকাতেই আলোক বলে, আপনি তো সব শুনেছেন। কি মনে হয় কে করতে পারে এই চুরি? আমি নিজেই বুঝতে পারছি না। বিটিআর বাবুয়া ছাড়া নম্বর কেউ জানতো না। এটাই ভাবছি এই কয়েকদিন ধরে। বিটিআর বাবুয়া তো নিজের জিনিস চুরি করবে না কখনো। ওনার বাংলায় একটা টান রয়েছে, এদেশীয়। কাউকে এদিকে ঢুকতে বা বার হতে দেখেছেন কখনো? যাদের এদিকে আসার কথা নয়? আলোক প্রশ্ন করে। না, এদিকে 2জন কাজের লোক, আমি আর আমার বউ ছাড়া কেউ আসে না। সারাদিন বন্ধই থাকে এদিকটা।
বিটিয়া ফিরলে খুলে দেই আমরা। বাবুয়া তো এদিকে আসেই না, প্রায় আউট হাউজেই থাকে। ম্যানেজার সাহেব আসলে অফিসেই বসেন। সেদিন সকালেও এসেছিলেন ম্যানেজার, বিটিয়ার দেরি দেখে চলে গেছিলেন। পরে দুপুরে এসেছিলেন আবার। আলোক রমলা দেবীর দিকে তাকাতেই উনি বলেন, আসলে আমি ভোর 5টায় উঠি, একটু লনে হাঁটি, তারপর 6টায় স্নানে যাই, 7টার মধ্যে অফিস ঘরে ঢুকে যাই। বন্ধনবাবু 7টায় বাগানে ঘুরে একবার আসেন। সেদিন ভোরে খুব বৃষ্টি হচ্ছিল বলে আবার ঘুমিয়ে গেছিলাম বোধহয়। উঠে দেখি 7টা বেজে গেছে। সোজা স্নান করে বার হতে হতে 7:30। তখন আবার ঘরে ঢুকে দেখি এই অবস্থা। আলোক ভুরু কুঁচকে বলে, সকালে যখন উঠলেন সিন্দুক বন্ধ ছিল, আপনি শিওর? রাতেও চুরি হতে পারে তো? তা অবশ্য মনে নেই, তবে যদি তখন ফটোটা বেঁকে থাকতো চোখে পড়তো নিশ্চয়ই। রমলা দেবীকে চিন্তিত দেখায়। তার মানে চুরিটা রাতেও হতে পারে, সাহানা বলে। এতক্ষণ ও মোবাইলে সব রেকর্ড করছিল। রাতে আমি সেদিন গভীর ঘুমেছিলাম। বহুদিন পর ভালো ঘুম হয়েছিল। এত ভালো ঘুম কিন্তু আজকাল হয় না। সেদিন বৃষ্টির রাতে 1 কাপ কফি খেয়ে শুয়েছিলাম, মনে আছে। কফি কি রোজ খান রাতে? বৃষ্টি হলে বা শীতকালে খাই। এখন কি রিওবাবুর সাথে কথা বলা যাবে? আলোক জিজ্ঞেস করে রমলা দেবীকে। দুপুরে খেতে আসবে ও, বলেছি ব্যবসার কাজে কয়েকজন গেস্ট আসবে, তখন কথা বলবেন না হয়। আপাতত বাকি কাজের লোকেদের ডেকে দিচ্ছি। রমলা দেবীর ইশারায় চৌকুয়া কাকা বেরিয়ে গেল বাকিদের ডাকতে। সবাই বড় হল ঘরে এসে বসল। 2জন পরিচারিকাকে প্রশ্ন করেও কিছুই জানা গেল না। বাগানে ঘুরতে ঘুরতে আউট হাউজের কাছে চলে এসেছিল সাহানা। একটা প্রজাপতি ছবি তুলছিল মন দিয়ে। হঠাৎ একটা চাপা গলা কানে এলো। কেউ বলছে কলকাতা থেকে 2জন এসেছে। না, আপাতত সব ঠিক আছে, আর কয়েকদিন লাগবে মনে হয়। সাহানা আউট হাউজের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। চারপাশটা ঘুরে দেখে ফিরে এলো। দুপুরেও রিও খেতে এলো না। ও নাকি গরু বাথানের উপর কোথায় কাজে গেছে। রমলা দেবী বেশ বিরক্ত বোঝা যাচ্ছিল। আলোক বলল, এবার ওনাকে জানিয়ে দিন কি হয়েছে, আমার কাজ করতে সুবিধা হবে তাতে। রমলা দেবী দূরের পাহাড়ের দিকে তাকিয়ে কিছু ভাবছিলেন, মাথা নেড়ে সম্মতি জানালেন। দুপুরের খাবার খেয়ে আলোকরা বাগান দেখতে গেছিল। বন্ধনবাবু ওদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখালেন। 10 বছর আগে রমলা দেবী কিছু মেশিন বদলেছিলেন, তাই প্রোডাকশন ভালোই। অন্য বাগানগুলো যখন মুখ থুবড়ে পড়ছে, ওনাদের বাগানে ভালোই আয় হচ্ছে। ওদের বাগানের পাতার কোয়ালিটিও ভালো, লেবারদের সঙ্গে সম্পর্কও ভালো। রমলা দেবী নিজে সব দিকে খেয়াল রাখেন। বন্ধনবাবুকে ফেরার পথে রিওর কথা জিজ্ঞেস করেছিল আলোক। উনি বললেন, ইদানিং ওর বাইরে থেকে রিসার্চের টাকা ঠিকমতো আসছে না, তাই ব্যবসার থেকে টাকা চাইছে বারবার। 2-3 বার ম্যাডাম দিয়েছেন টাকা, তবে বারবার বললেন এসব কথা ম্যাডামকে না বলতে। সন্ধ্যায় দেখা হলো রিওর সাথে। সব শুনে ও ভীষণ অবাক। একটু রাগ হয়েছিল প্রথমে। বাইরে থেকে মা গোয়েন্দা আনালো, অথচ চুরির খবর ও জানল না। তবে বেশি এসব আলোচনায় বিশেষ না গিয়ে ও আলোক ও সাহানাকে বলল, যা যা জানতে চাই ওর থেকে জেনে নিতে। আপনি কি নিয়ে রিসার্চ করছেন? আলোক প্রশ্ন করে। এই অঞ্চলে কিছু খনিজ পদার্থের উপর, তবে এর বেশি বলা যাবে না, কোম্পানির বারণ আছে। আপনার কোম্পানির নাম জানতে পারি কি? পিন ওয়েলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা একটা আমেরিকান কোম্পানি, তবে এদেশের সরকারের পারমিশন নিয়ে আমরা কাজ করছি। আপনার প্রয়োজনীয় টাকা ঠিকমতো আসছে? ওরা আপনার কাজে খুশি? আলোকের এই প্রশ্নে একটু হকচকিয়ে উঠল রিও। বলল, টাকা আসছে, কখনো দেরি হয়, কখনো ঠিক সময়ে চলে আসে, তবে এসে যায়। এই বিশ্বকর্মা মূর্তিটার দাম জানতেন? এবারে চমকে ওঠে রিও। বলে, না, আমি ওটা শেষ কবে দেখেছি মনে নেই। বেশ কয়েক বছর আগে আমি দেশের বাইরে। গত বিশ্বকর্মা পুজোতেও একটা কাজে বাগানের বাইরে ছিলাম। আপনার মায়ের কাছে ওটা কিনতে চেয়ে ফোন এসেছিল, জানতেন? আলোকের প্রশ্নে রিও একটু চুপসে যায়। শুনেছিলাম বোধহয়, মনে নেই। আসলে রিসার্চটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, আমি অন্য কিছু ভাবছি না আপাতত। একটু অন্যমনস্ক হয়ে উত্তর দেয় রিও।
আপনি আর আপনার মা ছাড়া কেউ জানতো না ওই সিন্ধুকের লক নম্বর? ওটা লক নম্বর দিয়েই খোলা হয়েছিল। এ বিষয়ে কি মনে হয়? অলোক আস্তে করে মোক্ষম প্রশ্নটা ছুঁড়ে দেয় এবার। আমি কিছুই জানি না। রিওর কথার মধ্যেই রমলা দেবী বললেন, নম্বরটা 6 মাস আগেই বদলেছিলাম। নতুন নম্বর আমি আর রিও ছাড়া কেউ জানতো না। রিও, তোমায় মেসেজ করেছিলাম নম্বরটা, মনে নেই? অলোক একটু নড়ে চড়ে বসে, বলে, হঠাৎ নম্বর বদল কেন? প্রতি 3 বছরে সিন্ধুক কোম্পানির লোক সার্ভিসিংয়ে আসে, লক কাজ করছে কিনা বা অন্য অসুবিধা হচ্ছে কিনা দেখতে। ওরা চলে গেলে নম্বর বদলে ফেলি প্রতিবার। এটা বরাবর করে এসেছি আমি। রিও বাইরে ছিল সে সময়, তাই ওকে মেসেজ করেছিলাম কোডটা, আর ফোনে বলেছিলাম যে ওটা সিন্ধুকের লক নম্বর। রমলা দেবী বলেন, ও হ্যাঁ, মনে পড়েছে। আমি তো কখনো সিন্ধুকটা খুলিনি, তাই ওটা মনে ছিল না। রিও বলল, এই মুহূর্তে সিন্ধুকের নম্বর আপনার মনে আছে? আলোক রিওকে জিজ্ঞেস করে। হ্যাঁ, ওটা সোজা। প্রথম 4টে ডিজিট আমার ইয়ার অফ বার্থ, পরের 4টে ডিজিট বাবার ইয়ার অফ ডেথ। মা এভাবেই নম্বর সেট করতো প্রতিবার। আর মেসেজের নম্বর নয়, এই কথাটাই লিখত। এর আগের নম্বর ছিল দাদুর ইয়ার অফ ডেথ আর মায়ের ইয়ার অফ বার্থ। তার আগে ছিল মায়ের ইয়ার অফ ম্যারেজ আর বাবার ডেট অফ বার্থ। এভাবেই চলতো লক নম্বর। আমিও এভাবেই সব পাসওয়ার্ড দিই বিভিন্ন জায়গায়। আলোক আর শাহানার মধ্যে দৃষ্টি বিনিময় হয়। আলোক বলে, তোমার ফোনে এই মেসেজটা কারো চোখে পড়েছিল বলে মনে হয়? না, চান্স কম। তবে এখন রিসার্চের ব্যাপারে অনেকেই আমার ফোন ধরে। পুরনো মেসেজ কি কেউ ঘাঁটবে? মনে হয় না। মেসেজটা ফোনে আছে কি না তাও জানি না। বলেই রিও একটা আইফোন বার করলো পকেট থেকে। মেসেজটা অবশ্য পাওয়া গেল ফোনে। গল্পটি শেষ অংশ শুনবেন আগামীকাল দুপুর 1:45। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।